ওয়েলকাম ব্যাক টিচার্স। তো সার্থক ইতিহাস পাঠের তরফ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যাচ্ছেন, যারা এফোর্ট দিয়েছেন, তাদেরকে আমি কনগ্রাচুলেশন জানাই। দেখুন, আপনারা কারা ইন্টারভিউ বোর্ডে যাবেন সেই ক্যালকুলেশন আপনারা অলরেডি করে ফেলেছেন। কাজেই আজকের ভিডিওটা ইন্টারভিউ বোর্ডটা কিভাবে আমরা সামলাবো। এত দূরের পথ তো আপনারা এফোর্ট দিয়ে পেরিয়ে এসেছেন, কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে যদি আপনারা হঠাৎ করে নিজেদের জায়গাটিকে প্রমাণ করতে না পারেন, তাহলে কিন্তু ফিরে আসতে হবে। তো ফিরে যাতে না আসতে হয়, ইন্টারভিউ বোর্ডটা যাতে ঠিকঠাক ভাবে ক্লিয়ার হয়, সেই নিয়ে আজকের 10টা ইম্পর্টেন্ট হ্যাকস, 10টা ইম্পর্টেন্ট টিপস, 10টা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি যা বলবেন সেই সংক্রান্ত আজকের এই ভিডিওটা। তো আপনারা এতদূর এগিয়েছেন তার জন্য সবাইকেই অভিনন্দন। কিন্তু পরীক্ষার হলটার মতনই আমাদের ইন্টারভিউ হলটাকেও কিন্তু কভার করতে হবে, ইন্টারভিউ হলটাকেও কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে, তবেই কিন্তু চাকরিটা হবে। ওই দরজাটার মধ্যেও কিন্তু আমাদের ওই হলটা বা ওই ঘরটা, ওর মধ্যেও কিন্তু আমাদের ভবিষ্যৎটা অনেকটা অংশেই নির্ভর করছে। কাজেই আমাদের একটা টেনশন হবেই স্বাভাবিকভাবেই, মানে একটা ইন্টারভিউ দেওয়া মানেই টেনশনের ব্যাপার। কিন্তু এই টেনশনটা গুড হ্যাবিটের জন্য কাজে লাগান। হ্যাঁ, টেনশন থেকে আমাদের অনেক সময় কি হয় না, প্র্যাকটিস বাড়ে। টেনশন থেকে আমাদের সময় অনেক সময় অ্যাকশন বাড়ে। তো এই টেনশনটাকে কাজে লাগান অ্যাকশন বাড়ানোর জন্য, প্র্যাকটিস বাড়ানোর জন্য। ওকে, তাহলে দেখবেন আপনাদের সাকসেস চার্টটা কিন্তু দ্রুত এগোবে। ওকে, তো 10টা ইম্পর্টেন্ট টিপস আজকে আমরা আলোচনা করবো, যে কি টিপস ইউজ করলে আমরা ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবো। প্রথমেই মনে করুন আপনি ইন্টারভিউ বোর্ডে যাচ্ছেন। তো যাওয়ার আগে থেকে মেন্টালিটিটা আমাদের কিরকম থাকবে, প্রিপারেশনটা ভালো করে নিতে হবে, সেটা সবাই সকলেই জানেন। কিন্তু যখন হলে যাচ্ছি আমরা, প্রথম যে স্টেপটা অবশ্যই ফলো করা উচিত সেটা হচ্ছে প্রফেশনাল একটা ড্রেস আমাদের পরতে হবে। ওকে, মনে করুন যারা পুরুষ মানুষ, তারা একটা সাদা বা অন্য কোনো লাইট কালারের একটা এক রঙের শার্ট পরলেন, একটা প্যান্ট পরলেন যেটা একটু ডিপ। আর মহিলা বা মেয়েরা তো মূলত শাড়ি পরতে পারে বা সালোয়ার কামিজ পরতে পারে, যেটা শিক্ষক বা শিক্ষিকার সুলভ ড্রেস, সেই রকম ড্রেস পরতে হবে। আমরা নিশ্চয়ই ছগাবগা ড্রেস পরে ইন্টারভিউ দিতে যাব না, এটা আমরা সকলেই জানি। তো একটু ফর্মাল ড্রেস, ফর্মাল জুতো, ফর্মাল প্যান্ট, ফর্মাল, মানে পুরো ফর্মাল একটা ড্রেসের দিকে একটু ধ্যান দেবেন। দ্বিতীয়ত যেটা খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউ ক্র্যাক করার জন্য, আপনার প্রিয় মানুষটাকে সঙ্গে নিয়ে যাবেন। ওকে, এটা অনেকেই বলবে না, অনেকেই হয়তো এইভাবে বলবে না, কিন্তু আমি বলছি। ধরুন আপনি আপনার মাকে খুব ভালোবাসেন, বাবাকে একটু কম, বা আপনার গার্লফ্রেন্ড আছে, আপনার বিবাহিত, আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে। হুম, যে প্রিয় মানুষটা আপনার জন্য বেশ, মানে আপনার কাঁধটাকে সবসময় শক্ত করে, সেই প্রিয় মানুষটাকে ইন্টারভিউ বোর্ডে একসাথে যান, একসাথে নিয়ে যান, দেখবেন একটা মোটিভেশন পাবেন। ওকে, এবং অবশ্যই ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে নিজের নিজের ঈশ্বর, আল্লাহ, গড, তাদের কাছে প্রেয়ার দোয়া অবশ্যই করবেন। এটা আমাদের একটা পজিটিভ ইম্পেটাস দেয় মনের মধ্যে। ওকে, এবং বাবা মাকে প্রণাম করা, যারা বিশ্বাস করেন বা করেন না তারা এই কাজটা করবেন, দেখবেন একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার মনের মধ্যে আসবে। ওকে, মনের শক্তিটা খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউ বোর্ডে। যদি চটচর করে ঘামতে থাকেন, তাহলে ইন্টারভিউটা কিন্তু ক্র্যাক হবে না। ওকে, তো কাজেই এই পজিটিভ ইম্প্যাক্টগুলো, ইম্পেটাসগুলো নিয়ে যেতে হবে ইন্টারভিউ বোর্ডে। ওকে, এবং অবশ্যই আরেকটি যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সঠিক সময়ে আমরা যাতে পৌঁছাতে পারি সেটাও খেয়াল রাখতে হবে। যেটা ইন্টারভিউর টাইম দেওয়া হচ্ছে তার অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে পৌঁছে যান। ওকে, পৌঁছে গিয়ে দেখবেন আশেপাশে অনেকে অনেক রকম করছে, আপনি সেই দিকে, আশেপাশের লোকের দিকে না তাকিয়ে নিজের এফোর্টটাকে কাজ মনে করবেন। নিজের এতদিনের যে শ্রম, এতদিন যে আপনি পরিশ্রম দিয়েছেন, এতদিনের যে অভিজ্ঞতা, মনে করবেন যে একটা চাকরি যদি থাকে ইন্টারভিউ বোর্ডে, একজনের চাকরির জন্য যদি 15-20 জনকে ডাকে, সেই একজন হলেন আপনি। এইরকম একটা মেন্টালিটি নিয়ে ইন্টারভিউ বোর্ডে যেতে হবে। ওকে, এবং অবশ্যই সমস্ত কিছু ডকুমেন্টস, সার্টিফিকেট, রিজিউম, এবং কি পড়াবেন তার যদি লেসন প্ল্যান নেওয়ার থাকে, যেহেতু আপনার এসএলএসটি এক্সাম দিচ্ছেন, কেউ যদি কোনো নোটস করে নিয়ে যান, হ্যাঁ, সেইগুলো একটু জাস্ট দেখার জন্য নিয়ে যেতে পারেন, কিন্তু বোর্ডে গিয়ে সেটা বার করে যদি রিডিং করেন সেটা নিশ্চয়ই হবে না। তো যেটা করবেন, ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন এবং সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবেন, যেন বোর্ডে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার 12-এর মার্কশিটটা একবার দেখি, বোর্ড মেম্বাররা তোমাকে ধরো জিজ্ঞেস করলো, তুমি খুঁজতেই থাকলে।
একদম গুছিয়ে নিয়ে যাবে তোমার ইন্টারভিউর যে ফাইলটা। ওকে, কভার ফাইল, চ্যানেল ফাইল হোক বা মানে তুমি যে ফাইলই নিয়ে যাও না কেন সেটা যেন পরিষ্কার এবং গুছানো থাকে। ড্রেস ড্রেস ডকুমেন্টস এবং তোমার অ্যারাইভাল, এই জায়গা সম্পর্কে আমরা প্রথম যে টিপস, প্রথম যে হ্যাক, সেই জায়গাটা আমরা বললাম, আশা করি সকলের বোধগম্য হলো। সো প্রথমেই আমাদের যেটা করতে হবে, ড্রেস প্রফেশনালি অ্যান্ড বি পাংচুয়াল, মানে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে হবে। ওকে, এবং ইন্টারভিউ বোর্ডে ঢোকার পূর্বে সিট, তোমার আশেপাশে চিত্রটা দেখবে বেশ কঠিন। অনেকে অনেক রকম বিভিন্ন রকমভাবে সেজে এসেছে, বিভিন্নভাবে পড়াশোনা করছে, বিভিন্ন রকম আলোচনা করছে। তখন নিজেকে ঠিক রাখা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। কিন্তু তখন নিজেকে কাম রাখাটা খুব ইম্পর্টেন্ট। এই কারণেই প্রিয় মানুষটাকে নিয়ে যাবে, তার সাথে গল্প করবে। পরীক্ষার আগে রাত ঘন্টা, মানে ইন্টারভিউ হলে ঢোকার আগে রাত ঘন্টা অনেক কিছু পড়লাম, অনেক কিছু করলাম, সেটা করলে বেশি প্যানিক হয়। সেই সময় তুমি জাস্ট গল্প করো যে প্রিয় মানুষটাকে নিয়ে গেছো, ওটাই যথেষ্ট। অবশ্যই সেই গল্পটা যেন বাকিদেরকে ডিস্টার্ব না করে, সেটা খেয়াল রাখে। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট হ্যাক, ফার্স্ট টিপস, যেটা তোমরা ইন্টারভিউ ভোটে ঢোকার আগে খেয়াল রাখবে। ওকে, হোপফুলি বুঝতে পারছো। ২ নম্বর যে জায়গাটা ইম্পর্টেন্ট, আমি 10টা ট্রিক্স আজকে বলবো। ২ নম্বর যে জায়গাটি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম এবং রিজিউম, মানে তোমার সম্পর্কে তোমাকে নিজেকে কিন্তু আগে ভালো করে জানতে হবে। ঠিক আছে, মানে তুমি নিজে, মানে মাধ্যমিকের ধরো হঠাৎ করে জিজ্ঞাসা করা হলো তুমি মাধ্যমিকে ভৌত বিজ্ঞানে কত স্কোর করেছিলে, বলতে পারবে? তুমি নিজে ভাবতে লেগেছো যে আমি কত পেয়েছি, আমি তো সে বহু বছর 15-20 বছর আগে দিয়েছিলাম, কত মনে পড়ছে না, এইরকম যেন না সিচুয়েশন হয়। মানে তুমি নিজেকে নিজে আগে ভালো করে চিনে রেখো। অনেকেই আমরা কিন্তু ভুলে যাই, কারণ এখনকার যুগটাই হচ্ছে এজ অফ স্ক্রল। আমরা সবসময় ভুলে যাই, লাস্ট 5টা স্ট্যাটাস কার্ড দেখেছি, লাস্ট 5টা ফ্রেন্ড রিকোয়েস্ট কাকে পাঠিয়েছি মনে রাখি না। তো নিজের মার্কস, নিজের স্কোরও দেখবে অনেকেই ভুলে যায়। হ্যাঁ, অনেকেই মানে একটু ঘুলিয়ে যায়। তো সেই জায়গাটা যাতে না হয়, নিজের মার্কস, নিজের সার্টিফিকেট, নিজের স্কুলিং, এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করো। কোথায় পরীক্ষা দিয়েছিলে, কোন স্কুল, মানে এই ব্যাকগ্রাউন্ডটা অন্তত ভালো করে জেনে রেখো, কারণ ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। এবং প্রথমেই যেটা খুব ইম্পর্টেন্ট, হলে ঢোকার আগে বা যে ঘরে পরীক্ষার ইন্টারভিউটা নেওয়া হচ্ছে, ঢোকার আগে অনুমতি নেবে, বসার আগে অনুমতি নেবে। বসাটা যেন স্ট্রেইট হয়, বসাটা যেন ফর্মাল হয়, একজন শিক্ষক সুলভ বসাটা হয়, সেটা খেয়াল রাখবে। এবং অবশ্যই আমাদের যেটা খেয়াল রাখতে হবে, যতজন বোর্ড মেম্বার আছে যখন বসছো বা যখন ঢুকছো, প্রত্যেকের দিকে যাতে একবার করে অন্তত চোখের পলকটা ফেলা যায়। ওকে, প্রত্যেকের দিকে যাতে একবার করে তাকানো যায়, এই বিষয়টাও একটু খেয়াল রাখার চেষ্টা করো। ওকে, তারপরে বসলে অনুমতি নিয়ে তারপরেও সবার দিকে তাকিয়ে তাকিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথমেই তোমাকে ইন্টারভিউ বোর্ডে যেটা জিজ্ঞেস করা হবে সেটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন। হুম, তো প্রথমেই তোমাকে বলবে যে তুমি তোমার সম্পর্কে কিছু বলো বা তোমার সম্পর্কে কিছু ইন্ট্রোডিউস করো। সেই ইন্ট্রোডিউস করার সময়ও তোমার চোখের দৃষ্টিটা যেন সবার দিকে যায়। ওকে, এবং ইন্ট্রোডিউস করার সময় তোমার নাম ধাম, জেলা টেলা ইত্যাদিগুলো তো বলবি, কিন্তু যেটা বলার চেষ্টা করবে সেই ইন্ট্রোডাকশনের মধ্যে, কিভাবে ইন্ট্রোডাকশন দেবে আমি আলাদা ভিডিও বানাবো। তাও আমি ইন্টারভিউ নিয়ে 5টা সিরিজ বানাবো। 5টা সিরিজ যারা দেখবে তাদের ইন্টারভিউ দেখবে খুব সহজ হয়ে গেছে। তো যেটা করবে সেটা হচ্ছে কি না, ইন্ট্রোডিউস করার সময় তুমি যে শিক্ষক হতে চাও, শিক্ষকতার জন্য তুমি যে যোগ্য, এবং শিক্ষক হলে বা শিক্ষিকা হলে তুমি যে ভালো একজন মাস্টারমশাই হবে, সেইটাকেও কিন্তু ইন্ট্রোডাকশনের মধ্যেই বোঝাতে হবে। আমি অমুক, আমি ওই জেলা থেকে এসছি, আমি এই করেছি। হুম, এই ব্যাপারগুলো তো থাকছে, কিন্তু তোমার অ্যাপ্রোচটা থাকবে, ইন্ট্রোডাকশনটা রেডি করো এবং সেটা আয়নার সামনে বারবার বলার চেষ্টা করো। মিরর প্র্যাকটিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আয়নার সামনে বারবার সেই ইন্ট্রোডাকশনটা বলার চেষ্টা করো। এবং যেন মনে না হয়, মানে তুমি যখন তোমাকে ইন্ট্রোডিউস করবে বা তুমি যখন নিজের সম্পর্কে নিজেকে বলবে সবার সামনে, তখন যেন মনে না হয় কোনোভাবেই যেটা যে মুখস্থ করে একটা কোনো একটা জিনিস এসে সে বলছে। এটা মনে হলে আবার অসুবিধা। আয়নার সামনে প্র্যাকটিস করবে, কিন্তু সেই প্র্যাকটিসটা হবে কিসের জন্য? সেই প্র্যাকটিসটা হবে তোমার নিজের ডেভেলপমেন্টের জন্য। ওকে, এবং ইন্ট্রোডিউসটা বা তোমার সম্পর্কে বলাটা যেন মনে হয় ওই মুহূর্তেই তুমি বলছো। এটা আগে থেকে মনে করা বা আগে থেকে স্মরণ করা, আগে থেকে মুখস্থ করে আসা, গাঁথিয়ে আসা কোনো একটা বর্ণনা, সেটা যেন কোনোভাবেই মনে না হয়। এটা সেকেন্ড ইম্পর্টেন্ট জায়গা, সেকেন্ড ইম্পর্টেন্ট টিপস, যেটা খুব ইম্পর্টেন্ট। মানে তোমার অ্যাপ্লিকেশন রিজিউম তোমাকে তোমাকে চিনতে হবে ইন্টারভিউ দিতে গেলে।
তুমি যদি ঠকিয়ে ফেলো তাহলে কিন্তু ইন্টারভিউ পাস হবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। মানে তুমি গিয়ে মুখস্থ করে দিলে, তুমি গিয়ে ভুলভালভাবে বসলে, তুমি গিয়ে স্যারদের আসার আগে অনুমতি নিলে না, যাওয়ার আগে অনুমতি নিলে না। হ্যাঁ, মানে পরীক্ষা যখন দিতে ঢুকলাম ইন্টারভিউতে, আমরা বেশ অনুমতি, স্যার বসবো, বসে পড়লে, আর যখন যাবে তখন অনুমতি অনেকেই নেয় না, স্যার আমি তাহলে আসছি, এই কথাটা অন্তত অনেকে বলে না, চলে গেল ফাটাফাট করে, বললো হয়ে গেছে চলে যাচ্ছে। এই ব্যাপারটা যেন না হয়, ঠিক আছে? তুমি একটা পাংচুয়াল, তুমি একজন শিক্ষক সুলভ আচরণটাকে বজায় রাখতে হবে ইন্টারভিউ বোর্ডে। সো ২ নম্বর জায়গা, নিজেকে নিজে ঠকালে চলবে না, নিজেকে নিজেকে চিনতে হবে। ওকে, ৩ নম্বর জায়গা, ৩ নম্বর জায়গা, তুমি যেহেতু শিক্ষক বা শিক্ষিকার জন্য ইন্টারভিউ দিচ্ছ, তোমার নাম, তোমার নামের অর্থ, জেলা, জেলায় কি আছে, এই সমস্ত কিছু জিজ্ঞেস তো করতেই পারে। পাশাপাশি বিএড ডিএড এর যে সিলেবাস, সরি ডিএড এর তো ব্যাপার নেই, বিএড এর যে সিলেবাস সেই সংক্রান্তও অনেক প্রশ্ন আসতে পারে, পেডাগগি, বা বা এই সংক্রান্ত, মানে শিশুদের মন, শিশুদের কিভাবে পড়াবে, এই সংক্রান্ত জিজ্ঞাসা প্রথম দিকেই করে নিতে পারে। হ্যাঁ, মনে করো তুমি একটা স্কুলের মাস্টার মশাই, একজন বাচ্চা খুব দুষ্টু, ঠিক আছে, এবং সে সর্বদাই শেষ বেঞ্চে বসে, তুমি তাকে ফার্স্ট বেঞ্চে বসাতে চাও এবং তাকে পড়ার মধ্যে আনতে চাও, তুমি কি করবে? এইরকম ধরো কোনো রকম একটা জিজ্ঞাসা করলো, যেটা অ্যানালিটিক্যাল, যেটা বোধমূলক। তো এই এডুকেশনাল জায়গাগুলো সম্পর্কেও কিন্তু তোমার শিশুদের মন মানসিকতা সম্পর্কেও কিন্তু জ্ঞান রাখতে হবে। এই কারণেই বিএড এ যে জায়গাগুলো পড়েছো, সেই জায়গাগুলো একবার ঝালিয়ে নেওয়াটা ইম্পর্টেন্ট আমার মনে হয়। সাবজেক্ট তো বটেই, কিন্তু বিএড এর জায়গাটা ঝালিয়ে নেওয়া ইম্পর্টেন্ট। মনে করো তোমার ক্লাসে একজন ছাত্র, সে ব্লাইন্ড, ঠিক আছে, সে, তোমার স্কুলে ব্রেইল পদ্ধতিও নেই, তো তুমি তোমার সাবজেক্টটা কিভাবে, তুমি ইতিহাস পড়াচ্ছ বা তুমি জীবন বিজ্ঞান পড়াচ্ছ বা ইংরেজি পড়াচ্ছ, কিভাবে তাকে শেখাবে? এই প্রশ্নগুলো যখন করা হবে, তোমরা কিন্তু হঠাৎ করে হক চকিয়ে যেতে পারো। এটা যাতে না হয়, আমি আরেকটা সাজেশন দিলাম, ৩ নম্বর সাজেশন, বিএড কারিকুলামের যা যা আছে একটু মনোযোগ সহকারে দেখে যেও। ওকে, সময় আমাদের হাতে কম, কিন্তু এটাও করতে হবে যদি তুমি ইন্টারভিউটা ক্র্যাক করতে চাও। ওকে, মানে বিশেষ করে ডে কবে, এডুকেশন উইক, এডুকেশনের ডে গুলো কবে কি পালন করা হয়, ঠিক আছে? পাশাপাশি মনে করো যে যদি জিজ্ঞেস করলো, এখন তো প্রচুর প্রযুক্তি আসছে, পাওয়ার পয়েন্ট, গুগল মিট ইত্যাদি আসছে, মনে করো তোমার স্কুলে স্মার্ট ক্লাসরুম আছে, তুমি কি কম্পিউটার বা ইত্যাদি ক্লাস নিতে পারবে? কম্পিউটার রিলেটেড কোনো একটা প্রশ্ন করে দিল। সো এই ওভারঅল একটা নলেজ থাকা, বিএড রিলেটেড নলেজ থাকা, সেই কারণে বিএড এর সিলেবাসটা যদি দেখে নাও, সেখানে দেখবে এই সবগুলো পড়ানো হয়, শিশুর মন, কম্পিউটার থেকে শুরু করে, সাবজেক্ট থেকে শুরু করে সবকিছু। কাজেই ৩ নম্বর সাজেশন তোমাদের কাছে রইলো, বিএড এর সিলেবাস সঠিকভাবে, বিএড এর সময়কাল হয়তো অনেকেই পড়েছো বা পড়োনি, কিন্তু এখন একবার পড়ে যেতে হবে ইন্টারভিউ বোর্ডে যদি ক্র্যাক করতে চাও। এটা তোমাদের কাছে আমার ৩ নম্বর সাজেশন রইলো। ওকে, ৪ নম্বর সাবজেক্ট, অবশ্যই সাবজেক্টটাকে জানা, নিজের বিষয়টাকে জানা, হিস্ট্রি। হ্যাঁ, যে হিস্ট্রির মানুষ, যে বাংলার মানুষ, যে ইংরেজি মানুষ, যে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানের মানুষ, হ্যাঁ, তাকে সেই বিষয়টা সম্পর্কে অবশ্যই জানতে হবে। এবং তুমি 9-10 এর শিক্ষকের জন্য যদি যে ডাক পাও, তোমাকে 9-10 তো শুধু পড়াতে হবে না, তোমাকে 5 থেকে 10 সবই পড়াতে হবে। তাই 5, 6, 7, 8, 9, 10 এর সিলেবাসটা অন্তত জানা, সেই সিলেবাসে কি আছে সেটা অন্তত জানা খুব ইম্পর্টেন্ট। যিনি 11-12 এর মাস্টার মশাইয়ের ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তিনি 11-12 এরই মাস্টার, কিন্তু তাকে 9-10ও হয়তো পড়াতে হতে পারে, 8ও পড়াতে হতে পারে। কাজেই এই সিলেবাসগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট, খুব কঠিন কাজ। 5 থেকে 12 এর সিলেবাস মুখস্থ রাখা খুবই কঠিন কাজ, কিন্তু মনে রাখতে হবে। ওকে, 4 নম্বর স্ট্র্যাটেজি, নিজের সাবজেক্ট, তার ডেপথটাকে বাড়ানো, ইউরোপের ইতিহাস এবং ভারতের ইতিহাস সব জায়গাটা যতটা না এসএলএসটির সময় পড়েছিলে ততটার থেকেও বেশি কিন্তু এই ক্ষেত্রে আমাদের জানতে হবে। মনে করো কেউ ইতিহাসের প্রশ্নে পরীক্ষা দিতে গেছে, হঠাৎ করে জিজ্ঞাসা করলো, বলো তো গ্লাসনস্ট পেরিস্ট্রাইকা কার নীতি? হুম, বা হঠাৎ করে ধরো কাউকে একটা জিজ্ঞাসা করে দিল, হ্যাঁ, যে তক্ষশিলা কাদের সময়কালে সর্বোচ্চ ডেভেলপ হয়েছিল, সর্বোচ্চ বিকাশ হয়েছিল। বা বাংলা সাহিত্য থেকে হঠাৎ করে ধরো জিজ্ঞেস করে দিল যে পাগলা দাশুর, এই যে এই যে পাগলা দাশুর যে চরিত্র, আমরা যে গল্প দেখি, সেই গল্পের মধ্যে আর কি কি চরিত্র তোমার মনে পড়ে, এই ধরনের ধরো হঠাৎ করে কিছু জিজ্ঞেস করে দিল। সেই স্পন্টেনিয়াস জায়গাগুলোর জন্য
নিজের সাবজেক্টের ডেপথ কিন্তু বাড়াতে হবে। ইতিহাস, ইউরোপ এবং ভারতের ইতিহাস ভালো করে পড়ে নাও। 5 থেকে 12 এর টেক্সট বইগুলো একবার জাস্ট চোখ বুলিয়ে রাখো, না হলে মুশকিল হয়ে যাবে। হঠাৎ করে জিজ্ঞেস করে দিল 9 এর কোনো একটা বই থেকে বা 10 এর কোনো একটা বই থেকে, কোনো একটা পার্ট থেকে, তো সেটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। ওকে, তো এই রকমের জায়গা মানে নিজের সাবজেক্টটাকে জানা ঠিক করে তো ইম্পর্টেন্টই, পাশাপাশি স্টুডেন্ট ম্যানেজমেন্টের বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি অলরেডি আগে বলেছি। তো সাবজেক্টের জায়গা থেকে যেটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের অ্যানসেন্ট, মেডাইভেল, মডার্ন, তার পাশাপাশি ইউরোপ, এই জায়গাগুলো একটু ক্লিয়ার রাখতে হবে। যারা ইউরোপের প্রিপারেশন মানে যারা ইতিহাসের প্রিপারেশন নেবে, যারা অন্য বিষয়ের তাদের নিজ নিজ সাবজেক্টের যে বিষয়গুলো, ক্লাসের যে সিলেবাস 5 থেকে 12 সেগুলো সম্পর্কে একটু সচেতন থাকবে। এটা 4 নম্বর সাজেশন থাকলো, সরি, হ্যাঁ 4 নম্বর সাজেশন থাকলো। 5 নম্বর একটু অন্য রকমের সাজেশন, এটা বিষয় ভিত্তিক নয়, এটা হচ্ছে তোমার কমিউনিকেশনের ব্যাপার। কমিউনিকেশন বা প্রেজেন্টেশন, তুমি যখন বলবে অবশ্যই চোখে চোখে তাকিয়ে তো বলবেই, কিন্তু স্পষ্টভাবে বলবে, এটাও খুব ইম্পর্টেন্ট। স্পষ্টভাবে বলাটা খুব ইম্পর্টেন্ট। স্পিক ক্লিয়ারলি, কনফিডেন্টলি। ওকে, মানে এমন ভাবে বলো যেন প্রত্যেকজন শুনতে পায়, তোমাকে যেন আবার জিজ্ঞেস করতে হয় না যে কি বললে আরেকবার বলবে, এটা যেন জিজ্ঞেস করতে না হয়। ওকে, তো যেটা খুব ইম্পর্টেন্ট মানে স্পষ্টভাবে বলবে, যাতে সব যারা প্রশ্নকর্তা তাদের কাছে যেন তোমার কণ্ঠস্বরটা পৌঁছায়, এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা। এবং খুব সহজ সরল ভাষায় বলার চেষ্টা করবে। বিশাল বিশাল কঠিন বাক্য বললে, কঠিন শব্দ চয়ন করলে সেটা যে তোমার সাকসেস এনে দেবে এমনটা ভাবার কোনো প্রয়োজন নেই। একদম সহজভাবে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। তুমি কত উত্তর পারছো কত উত্তর পারছো না তার ভিত্তির থেকেও এই জায়গাগুলো কিন্তু ইন্টারভিউ বোর্ডে বিশালভাবে কাজ করবে। ওকে, তো মানে তুমি সব মানে 4টে 5টা, ধরো তোমাকে প্রথম প্রশ্ন বা দ্বিতীয় প্রশ্ন এমন করলো ইতিহাসের বা অন্য কোনো জায়গা থেকে যেটার উত্তর তোমার জানাই নেই, হুম, তো সেখান থেকে তুমি ডিমোটিভেট হয়ে গেলে, ঘামতে শুরু করলে, তাহলে কিন্তু ইন্টারভিউ প্রসেসটাই খারাপ হয়ে যাবে। জাস্ট মানে যেটা জানো না জানো না, সেটাকে নিয়ে বেশি ঘাবড়ে যাওয়ার মতো ঘটনা কিছু নেই। তো কাজেই যেটুকু বলবে স্পষ্টভাবে বলবে, যেটুকু বলবে কনফিডেন্টের সাথে বসবে, কিন্তু ওভার কনফিডেন্টের সাথেও বললে চলবে না। মনে করো তোমাকে কিছু একটা জিজ্ঞাসা করলে হলো, এমন ভাবে তুমি বলে যে আমি উপযুক্ত, ঠিক আছে, আমি এটা ছাড়া আমি ছাড়া আর কেউ পারবে না, আমি ছাড়া মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থা আর কেউ পড়াতে পারবে না, আমি সবচেয়ে বেস্ট পড়াবো। এইটা হচ্ছে ওভার কনফিডেন্স। আর আমি মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থা খুব ভালোভাবে পড়াতে পারবো, কারণ আমি ছোট থেকে এই জায়গাটা ভালোবাসি, পড়তে ভালোবাসি, এবং এই জায়গাটার উপর যে বইগুলো লেখা হয়েছে সেগুলো আমি পড়েছি, সেগুলো আমি ভালো করে বিশ্লেষণ করতে পারবো। এইরকম একটা বলা, এইরকম একটা স্বরে বলা, এটা হচ্ছে কনফিডেন্স। সো ওভার কনফিডেন্স এবং কনফিডেন্সের পার্থক্যটাকে বুঝতে হবে, সিম্পল ভাষা ইউজ করতে হবে, ক্লিয়ার ওয়েতে বলতে হবে, এবং কঠিন ভাষা না বলারই চেষ্টা করতে হবে, এবং উত্তর সবসময় সংক্ষিপ্ত দেওয়ার চেষ্টা করবে। একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হলো যে কেন মৌর্য সাম্রাজ্যের পতন হয়েছিল, ধরো বড় প্রশ্ন, তুমি 10 মিনিট ধরে সেটাই বলছো, তাতে প্রশ্নকর্তারা বিরক্ত বোধ করবে। 2-3 মিনিটের মধ্যে বলবে, কিন্তু সেটা যেন একদম একদম সেটা যেন সলিড হয়, সেটা যেন তাদের কাছে খুব এফেক্টিভ মনে হয়। ওকে, এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদের কাজে লাগাতে হবে। 6 নম্বর, ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন মানে কি, তুমি যখন কিছু ডেমো টপিক পড়াচ্ছ, ধরো, হুম, মানে তুমি ধরো তোমাকে একটা ডেমো দিতেই বলবে অ্যানসেন্ট, মেডেভেল, মডার্ন বা ইউরোপ থেকে, তুমি তো একটা করে ডেমোর টপিক ঠিক করবি, কোন টপিকে ডেমো দিলে ভালো হয়। ইতিহাসের ক্ষেত্রে আমি আলাদা করে ভিডিও বানাবো, বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে নিজেরা জানো কোন টপিকের ডেমো দিলে ভালো হয়, সেটা তোমরা নিজেরা তো পড়ে করে যাবেই, কিন্তু হঠাৎ করে তোমাদেরকে এমনটাও বলা হতে পারে যে এই টপিক থেকে তুমি ডেমো দাও। ধরো তুমি ডেমো দেবে ভেবেছো যে ষোড়শ মহাজনপদের সময়কালে মগধের উত্থানের কারণ, কিন্তু তোমাকে হঠাৎ করে বলা হলো যে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণের ওপর ডেমো দাও। বেশ চাপের। সেই কারণে ঠিকঠাকভাবে ইতিহাসটাকে জেনে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। মানে ডেমো মানেই তোমার টপিক থেকেই যে জিজ্ঞেস করবে, তুমি যেটা প্রিপারেশন নিয়ে গেছো সেটাই জিজ্ঞেস করবে এমনটা নয়, উল্টো পাল্টাও হতে পারে। কাজেই প্রিপারেশনটা কিন্তু সেভাবে নিতে হবে। আর যেটা ডেমো দেবে বলে ভেবে গেছো সেইখান থেকে যদি জিজ্ঞেস করে, তাহলে সেখানকার যত ইতিহাসকার আছে তাদের বইয়ের নাম, সেই টার্মসগুলোর নাম, সেই জায়গাটা যেন খুব খুব পরিষ্কারভাবে জানা থাকে। মনে করো মগধ সাম্রাজ্যের উত্থানের কারণ মানে কারণ সম্পর্কে বলবে,
তাহলে এটা সম্পর্কে যেন ডিটেলস বিস্তারিত জানা থাকে, মানে যেন কোনো প্রশ্ন আসে না যেটা তুমি জানো না, এরকম যেন না হয়। ওকে, সো ডেমোটা খুব ইম্পর্টেন্ট। ডেমনস্ট্রেশনের সময় যেটা তোমার খুব ইম্পর্টেন্ট, একটু মুভমেন্ট, হাত নাড়িয়ে বলা, হ্যাঁ, ঘাড় নাড়িয়ে বলা, সবার দিকে তাকানো, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। কিন্তু বিশালভাবে হাত ঘোরালে সেটাও আবার চলবে না। কিন্তু প্রত্যেকটা মানে প্রশ্নকর্তার দিকে তাকানো, তাদেরকে ক্লাসের মধ্যে নিয়ে আসা পজিটিভ ওয়েতে, অ্যাপ্রোচেবল ওয়েতে, সেই জায়গাটাও কিন্তু একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, তো এটা একটা পয়েন্ট গেল। আচ্ছা, 7 নম্বর পয়েন্ট হচ্ছে স্কুলের কনটেক্সটে টিচারের অবদানটা কি? মানে তোমাকে এই রকম প্রশ্ন অনেক সময়ই করতে পারে যে তুমি মনে করো যে স্কুলে প্রচুর ছেলে মেয়ে খেলা করছে, খেলা করতে করতে একজন হঠাৎ করে পড়ে মাথা ঘুরে পড়ে গেছে। তুমি একজন শিক্ষক হিসাবে কি করবে? এই ধরনের প্রশ্নও করতে পারে। আবার স্কুলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, মানে তোমার স্কুলে ধরো একটা বিল্ডিং নেই, তোমার স্কুলে কোনো ফান্ড আসছে না, তুমি কিভাবে মানে স্কুল বিল্ডিংটাকে ডেভেলপ করবে? এই ধরনের প্রশ্ন, মানে একটা লিডারশিপ বা স্কুলের ওভারঅল প্রশ্ন, এটা মানে মানে তুমি যা সাবজেক্ট পড়ে গেলে হঠাৎ করে এই ধরনের ওভারঅল প্রশ্ন আসতে শুরু করলো প্রশ্নকর্তাদের কাছ থেকে, তখন কিন্তু হকচকিয়ে যেতে পারো। কাজেই এই স্কুল, টিচিং, স্টুডেন্ট, স্টুডেন্টের মাইন্ড, ঠিক আছে, স্কুলের মূল লক্ষ্য হওয়া কি উচিত, সিলেবাস, এগুলো সম্পর্কেও কিন্তু জ্ঞান রাখতে হবে। জাস্ট সাবজেক্ট জেনে গেলে কিন্তু ইন্টারভিউটা ক্র্যাক করাটা মুশকিল হতে পারে, কারণ প্রশ্নকর্তারা এই জায়গা থেকেও প্রশ্ন করতে পারেন। ওকে, এটাও একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। ওকে, 8 নম্বর হচ্ছে বিহেভিয়ার। ঠিক আছে, বিহেভিয়ার সংক্রান্ত একটা জায়গা। ঠিক আছে, বিহেভিয়ার মানে কি, ক্লাসরুমের মধ্যে ফিটনেস সংক্রান্ত প্রশ্ন আসতে পারে। মনে করো একজন স্টুডেন্ট খুব মানে দস্যিপনা করছে, খুব উত্ত্যক্ত করছে সবাইকে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে হ্যান্ডেল করবে? তোমার ক্লাসের প্রচুর লোকজন চিৎকার করছে, বাচ্চারা কান্নাকাটি করছে, 5 এর বাচ্চা, তুমি কিভাবে সামলাবে? মানে এই যে একটা ইনক্লুসিভ একটা প্রশ্ন হতে পারে, সেই জায়গাটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে, এটাই আমি বলার চেষ্টা করছি। যেটা আমি আগেও বলেছি, এই জায়গাটা আরেকবার রিপিট হলো, কিন্তু এটা মাথায় রাখার চেষ্টা করো। ওকে, আচ্ছা, হ্যাঁ। আর 9 নম্বর হচ্ছে হ্যান্ডেল ডাইভার্স কোয়েশ্চেন্স অ্যান্ড স্টে কম্পোজড আন্ডার প্রেসার। ধরো প্রশ্ন পারছো না, উত্তর পারছো না, দিতে পারছো না, তখন তুমি পরিষ্কারভাবেই বলো, আমি স্যার এটা আমার আমি ঠিক জানি না। হ্যাঁ, সেই বলাটার মধ্যেও যেন একটা বিনয় থাকে। ওকে, একটা যেন কম্পোজার থাকে, এটা একটু খেয়াল রাখবে। এবং কোশ্চেনগুলোর সাথে তোমাকে অ্যাডাপ্ট করে নিতে হবে, মনে করতে হবে যে এই হলটাই আমার ভবিষ্যৎ, এই হলে প্রশ্নের উত্তর দেওয়াটাই আমার ভবিষ্যৎ। তাই ঘামা, অযথা পা নাড়ানো, হাত নাড়ানো, এই ধরনের মুভমেন্ট গুলো করলে হবে না। মানে তোমার আচরণটা ঠিক থাকতে হবে, বিহেভিয়ার সেটা ঠিক থাকতে হবে। এবং প্রেজেন্টেশন যখন দেবে, সবার দিকে ঠিকঠাক ভাবে তাকানো। ঠিক আছে, অনেক সময় কি হয়, মানে যারা পুরুষ প্রশ্নকর্তা যদি থাকে, মেয়েরা তাদের দিকে তাকাতে ভয় খায়। আবার মেয়ের ম্যাডাম যদি থাকে, ছেলেরা তাদের দিকে তাকাতে গিয়ে অনেক সময় ইতস্তত বোধ করে। কিন্তু তোমাকে বিহেভিয়ারের দিক থেকে তোমাকে বিনয়পূর্বক থাকতে হবে, একজন শিক্ষক সুলভ থাকতে হবে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এটা একটু হাস্যকর টাইপের লাগলেও এটা খুব ক্রিটিক্যাল একটা বিষয়। ঠিক আছে, খুব সচেতন ভাবে কিন্তু তোমাকে ইন্টারভিউটা দিতে হবে। এবং টিচিং ফিলোসফিটাকে খুব গুরুত্ব দিতে হবে। পাশাপাশি তোমার মধ্যে যে শিক্ষক হওয়ার জন্য যে বিশাল এনথুজিয়াজম আছে, বিশাল উৎসাহ আছে এই চাকরিটার প্রতি, এই পেশাটার প্রতি একটা বিশাল ভালোবাসা আছে, তুমি বেস্ট, এটাও তোমাকে প্রমাণ করতে হবে কনফিডেন্টলি। ওকে, তো বিহেভিয়ারটা ঠিক রাখবে, মানে হাত নাড়ানো, পা নাড়ানো, কাঁপা, ঘামা, এই অভ্যাসগুলো যাতে না হয়, সেই কারণে আমি নেক্সট নিয়ে আসছি 10 নম্বর টিপস, সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে আমাদের ডেমো। ওকে, প্র্যাকটিস করতে হবে মক টিচিং, যেটা লাস্ট আমি টিপসের মধ্যে রেখেছি। একটু যদি প্র্যাকটিস করা যায়, অনলাইন প্র্যাকটিসে কিন্তু সম্ভব নয়, অফলাইনেই আমাদের প্র্যাকটিস করতে হবে, যেহেতু অফলাইনে হবে। অনলাইন এবং অফলাইনের আকাশ পাতাল পার্থক্য আছে। অফলাইনেই তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে, কাজেই অফলাইনেই তোমাকে কিন্তু ইন্টারভিউটা দিতে হবে। ওকে, এবং ভুলভাল জায়গায় না দিয়ে, যেটা খুব ভালো প্রতিষ্ঠান, ভালো প্রশ্ন করতে পারে, যেটা তোমার ডেভেলপমেন্টের জন্য, অল ওভার ডেভেলপমেন্টের জন্য হেল্প করবে, সেই ধরনের জায়গায় চেষ্টা করো যাতে মকটা দেওয়া যায়, মানে মক টিচিং সেশনগুলো যাতে দেওয়া যায়। এই মক টিচিং সেশন দিলে কি হবে, তুমি ফিডব্যাক পাবে, মানে তোমার কি ভুল হচ্ছে সেই ফিডব্যাকটা পাবে। পাশাপাশি
কি ধরনের প্রশ্ন হচ্ছে সেটা সম্পর্কে একটা আইডিয়া পাবে। পাশাপাশি আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, কমিউনিকেশনটা তুমি ঠিকঠাক পারছো নাকি সেটাও তুমি জানতে পারবে, মানে তুমি ঠিকঠাক কথা বলতে পারছো নাকি জড়িয়ে যাচ্ছে কথা, সেটাও তুমি ঠিকঠাকভাবে জানতে পারবে। পাশাপাশি তোমার ডেলিভারি, তোমার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে নাকি সেটা সম্পর্কেও জানতে পারবে। ড্রেস কোড, সেটা আর একবার প্র্যাকটিস হয়ে যাবে, ড্রেস পরাটা। এই সমস্ত বিষয়টা মক টিচিং সেশন যদি নাও, মক ইন্টারভিউ সেশন যদি দাও, তাহলে কিন্তু সম্ভব। কাজেই মক দেওয়াটা আমার মনে হয় ইন্টারভিউর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবং ইন্টারভিউর ক্ষেত্রে তোমরা একটু আপার লেভেলের ইন্টারভিউগুলো ইউটিউবে দেখার চেষ্টা করো, তাহলে অনেকটা মোটিভেশন পাবে। ইউপিএসসি, বিসিএস, এই ধরনের যে ইন্টারভিউ বোর্ডের যে জায়গা, ইউটিউবে এখন যা কিছু দেখবে সব কিছুই এসএলএসটির যারা দেখছো সব কিছুই দেখো সেটা হচ্ছে ইন্টারভিউ রিলেটেড, মানে ভিডিও খুললেই যেন ইন্টারভিউ রিলেটেড ভিডিও আসে। এই বারবার যদি আমরা ইউটিউবে দেখতে থাকি তাহলেও আমাদের মধ্যে অনেকটা হ্যাবিচুয়াল একটা ডেভেলপমেন্ট হবে। ওকে, আমাদের মধ্যে অনেকটা কমিউনিকেশনের ডেভেলপমেন্ট হবে, যে কিভাবে কথা বলছে একজন প্রশ্নকর্তা বা একজন উত্তরদাতা, এই জায়গাটারও ডেভেলপমেন্ট হবে। সো এই জায়গাগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে। 10টা টিপস আমি বলার চেষ্টা করলাম, একদম পরীক্ষা হলে ঢোকার থেকে শুরু করে পরীক্ষা হলে বেরোনো পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমি বলার চেষ্টা করলাম। পরীক্ষা হলে বেরোনোর সময়কালে অবশ্যই অনুমতি নিয়ে বেরোবে, আর এই বিষয়গুলো একটু খেয়াল রাখার চেষ্টা করো। আমরা পরবর্তীতে কিভাবে ডেমো দেবে, কিভাবে তোমাকে ইন্ট্রোডিউস করবে, এবং বিএড বা অন্যান্য জায়গা থেকে কি প্রশ্ন আসতে পারে, এই নিয়ে আমরা এমসিকিউর, মানে এমসিকিউ নয়, মানে একটা ইন্টারভিউ সিরিজই বলা যেতে পারে, 4-5টা ভিডিও আমি করার চেষ্টা করবো পরপর। যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা পুরনো একটু ভিডিওটাকে শেয়ার করো। ওকে, একটু আলোচনামূলক, একটু কথাবার্তামূলক ভিডিও আজকের ভিডিওটা, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ ইন্টারভিউ হলটা হচ্ছে তোমার সাফল্যের শেষ প্রমাণের জায়গা। তো সেই শেষ প্রমাণটা তোমাদের সফলভাবে উত্তীর্ণ হোক, সেই প্রচেষ্টার জন্যই আমার এই প্রচেষ্টা। তো সবাইকে অল দ্য বেস্ট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে।